বাংলাদেশের মোট জনসংখ্যার 50% হচ্ছে নারী। বর্তমানে এই নারীদের মধ্যে 35% নারীরই শিক্ষা ও বিভিন্ন কর্মদক্ষতা রয়েছে। কর্মজীবী নারীদের মধ্যে যাদের ছোট সন্তান আছে তাদের যোগ্যতা ও মেধা থাকা সত্ত্বেও চাকরি করতে পারছে না। পাশাপাশি যারা চাকরি করছেন তারা সন্তান প্রসবের পর কর্মস্থল ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। ফলে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে নারীরা অংশগ্রহণ করতে পারছে না, যা দেশের সার্বিক উন্নয়নকে ব্যাহত করছে। কিন্তু এর পেছনে মূল কারণ কি রয়েছে, চলুন তা দেখা যাক। রেহানা, এই রেহানা, আমাকে চিনতে পারছিস না? আমি তোর বান্ধবী শাহানা, শানু। ও শানু, ইস, কতদিন পরে দেখা। কেমন আছিস? তোকে এমন লাগছে কেন? আছি রে, তুই কেমন আছিস? ভালো, খুব ভালো। দ্বিতীয় সন্তানের মা হব, তাই এসেছিলাম রুটিন চেক আপ করতে। তুইও বুঝি? হ্যাঁ, আমিও। চল আমার বাসায় চল। এই তো, এই যে সামনে, 2 মিনিটের পর। বাসায় চল, সব শুনবো। চাকরি করছিস তো? করতাম মানে? থাক ওসব কথা। তোর মেয়ে কোথায়? বাসে দেখছি না যে। আমার মেয়ে ওর বাবার সাথে শিশু পার্কে গেছে। ও, তোর মেয়েকে কোথায় রেখে এসেছিস? বাসায়। কার কাছে? তালা বন্ধ করে রেখে এসেছি। কি? তুই কি মানুষ? না, আমি মানুষ না। আমার জায়গায় যদি তুই থাকতি তাহলে তুই বুঝতি। মানে? কি হলো রেহানা, তোমার যে এখনো 1 পৃষ্ঠা টাইপে শেষ হয়নি? কাজটা যে জরুরি ভুলে গেছো? কি করব বোন, বাচ্চাটার প্রচন্ড শরীর খারাপ, জ্বর আর কাশি। গত রাতে সে কিছুই খায়নি। কাজ করব কিভাবে? কাজে তো মনই বসাতে পারছি না। কেন, বাসায় কি কেউ নেই? কাজের সময় কেউ নাই। আর আমার স্বামী কি বলে জানো? বলে সংসার তো তোমার, আর এটা সামালো তোমারই দায়িত্ব। আর ছেলে মেয়ে লালন পালনের দায়িত্ব নাকি একমাত্র মায়েরই। হাজবেন্ড যাচ্ছে কাজ করতে, মাদার ইন ল নাই কিন্তু সেখানে বাসায়। কে দেখবে বাচ্চাটাকে? বাচ্চাটাকে দেখার লোক নাই। আগে তো আমাদের জয়েন্ট ফ্যামিলি সিস্টেম ছিল, শ্বশুর শাশুড়ি না থাকলেও হয়তো বা ননদ আছে, ননদকে বলে যাওয়া যায় যে তুই দেখিস। তো সেটাও তো নাই এখন। বা ননাস ছিল দেখেন, বা যা ছিল দেখেন, এগুলি তো এখন নাই। আমার ফ্যামিলি থেকে আমার মাটা বলেছিলেন যে বাচ্চাদের দেখাশোনা করাটা তোমার মেইন কর্তব্য। তো সুতরাং পড়াশোনা থাকার পরেও আমি কাজ করতে পারি নাই বাচ্চাদের জন্যে। অনেক সময় হয়তো যে বাচ্চাটার শরীর খারাপ, আমার হাজব্যান্ড কিন্তু উনি বাসায় থাকবেন না, বিকজ হি নোজ হি হ্যাজ টু গো টু ওয়ার্ক। কিন্তু আমাকে কিন্তু মা হিসাবে আই হ্যাভ টু কম্প্রোমাইজ যে আমার বাচ্চার শরীর খারাপ, আজকে আমি কাজে যাব না। কিন্তু আমার কাজেও কিন্তু আমার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, সেখানে কিন্তু কোনো মাফ নেই যে কাজে না আসি তা যখন আমার অ্যাবসেন্ট মার্ক হয়ে যায়। এই যে মিস রেহানা, বস আপনাকে টাইপিং এর যে কাজটা দিয়েছে সেটা নিয়ে যেতে বলেছে। এটা একটা আর্জেন্ট ডকুমেন্ট, আজকে বিকেলের মধ্যেই পাঠাতে হবে। তুমি দেখি কিছুই শেষ করতে পারোনি। এভাবে একটা অফিস চলতে পারে? স্যার, আমার বাচ্চাটার খুব অসুখ। অসুস্থ তো ডাক্তার দেখাও। স্যার, আমার ছুটি দরকার ছিল। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। মানে স্যার, মাত্র 3 দিনের ছুটি। বিশ্রাম নিলে আমি আবার সুস্থ হয়ে যাব। এই 3 দিন অফিসের কতটা ক্ষতি হবে তা হিসেব করে দেখেছো? আর ঠিক মতো প্রপোজাল সাবমিট করতে না পারলে তোমাদের বেতন বোনাস কোত্থেকে আসবে? স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওর লিভ রেজিস্টারটা নিয়ে এসো, ওর ছুটির প্রয়োজন। লিভ রেজিস্টার দেখতে হবে না স্যার, আমি বলছি উনি এই মাসে 3 বার ছুটিতে গেছেন। তুমি যাও। ওকে স্যার। ও যা বললো তাকে সত্যি রেহানা? জি স্যার। দেখো রেহানা, তুমিও মনোযোগী হয়ে কাজ করতে পারছো না, আর আমরাও এভাবে চালিয়ে নিতে পারছি না। আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি তোমার এই মাসের বেতনটা অগ্রিম দিয়ে দেবে। তুমি বরং সুস্থ হয়ে অন্য কোথাও একটা চাকরি খুঁজে নাও। স্যার, তোমার পোস্টটা তো আমাদের পক্ষে আর খালি রাখা সম্ভব না। বলিস কি, তোর এই অবস্থায় চাকরিটাও চলে গেল? তুই তো এমনিতেই মাতৃত্বজনিত ছুটি পাবি। আইনে কিন্তু খুব চমৎকারভাবে বলা আছে যে অবশ্যই একজন নারী শ্রমিককে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে।
একটা মা যখন গর্ভবতী হবে সে প্রথমেই মালিককে জানিয়ে দেবে, যাতে মালিক তার ওই 6 মাসের সন্তান হওয়ার 6 মাসের মধ্যে তার চাকরি থেকে তাকে বের করতে না পারে। এটা একটা তার প্রোটেকশন, মানে তাকে একটা নিরাপত্তা দেওয়া। এবং এরপরে যেটা হবে, সে বাচ্চা হওয়ার ঠিক 8 সপ্তাহ আগে একটা সার্টিফিকেট দেবে, মানে ডাক্তার থেকে, যেটা ডাক্তার লিখে দেবে যে এত তারিখে তার বাচ্চা হবে, যেটা আমরা বলি সম্ভাব্য তারিখ। ওই তারিখ থেকে মালিক তাকে 8 সপ্তাহের জন্য ছুটি দেবে এবং বাচ্চা হওয়ার পরে ডেলিভারি সার্টিফিকেট দেওয়ার সাথে সাথেই মালিক তাকে আবার 8 সপ্তাহ ছুটি দেবে। মেটার্নিটি লিভ, মেটার্নিটি পে, এটা যে কোনো একটা মেয়ে ওয়ার্কার্সের রাইট, টু অ্যাভেইল দ্যাট। কিন্তু আমার কথা হলো যে কমপ্লায়েন্সেসের নামে যদি মনে করি যে আমি ভালো ব্যবসা করব, কমপ্লায়েন্সকে আমরা কমপ্লায়েন্স অ্যাডভান্টেজ নিতে চাই, তাহলে মনে এগুলি অল বেসিক নিড। তোর অফিসে কোনো ডে কেয়ার সেন্টার নেই, মানে শিশু দিবা যত্ন কেন্দ্র? না রে, ওইসব কিছুই নাই। কিন্তু জানিস, আমি যে অফিসে চাকরি করি সে অফিসে অনেক সুযোগ সুবিধা আছে। তাই নাকি? স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে কর্মরত নারীদের জন্য রয়েছে কর্মস্থলে শিশু দিবার যত্ন কেন্দ্র বা ডে কেয়ার সেন্টার। কর্মকালীন সময়ে যাতে তাদের সন্তানেরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নিরাপদে থাকতে পারেন, তার জন্য এই ডে কেয়ারের ব্যবস্থা। 2 মাস বয়স থেকে 6 বৎসর বয়স পর্যন্ত শিশুদেরকে কর্মজীবী মায়েরা তাদের কর্মকালীন সময়ে ডে কেয়ারে রেখে নিশ্চিত মনে কাজ করতে পারেন। এ সকল ডে কেয়ার সেন্টারে শিশুদের যথাযথ বিকাশের জন্য রয়েছে ছবিসহ বইয়ের মাধ্যমে শিক্ষা, খেলাধুলা, বিনোদন সহ স্বাস্থ্যকর পরিবেশে শিশুদের থাকার ব্যবস্থা। অফিসে মহিলারা আসতে যান, তাদের 6 বছর বয়সের পর্যন্ত যা বাচ্চা আছে তারা নিয়ে আসতে পারে নিশ্চিন্তে, এবং তারা অফিসের কাজ করতে পারে। বিকেলে যখন ফেরত যাবে বাচ্চাদেরকে নিয়ে যাবে। একে তো হবে তাদের এখানে বাচ্চাদের দেখাশোনা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে তাদের টেনশনটা থাকতেছে না। এই যে অফিসে আসলে বাসার জন্য যে টেনশন, অনেক সময় দেখা যাচ্ছে আগে দৌড়াতে হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, বাচ্চার কাজের লোক কাছে রেখে আসছে অথবা আত্মীয় স্বজনের কাছে রেখে আসলে একটা টেনশন থাকে। এই টেনশন থেকে মহিলাদেরকে ফ্রি করা হচ্ছে এবং এই সুযোগ সুবিধা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করে মহিলা বাইরে এসে কাজ করবে। আমি এই ইপিজেডের চেয়ারম্যান হয়ে আসার পরে আমি বিভিন্ন এন্টারপ্রাইজের সঙ্গে বা মালিকদের সঙ্গে কথা বলি। আমি দেখেছি যে অনেক মালিকরা নিজেদের ইচ্ছেই তারা ডে কেয়ার সেন্টার করেছেন। ইপিজেডের বেশিরভাগ ফ্যাক্টরিতেই ডে কেয়ার সেন্টার রয়েছে। তবে ডে কেয়ার সেন্টারগুলি আরও ফর্মালাইজ করার জন্য এবং এটা যাতে শুধু বাচ্চাদের রাখাই শুধু যেন না হয়, ওখানে আরও কিছু কর্মকাণ্ডও যেন করা যায়, সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করতেছি। সাভারে অবস্থিত এক্সপোর্ট প্রসেসিং জোন, সংক্ষেপে ইপিজেডের আওতাভুক্ত গার্মেন্টসগুলোতে কর্মরত নারী শ্রমিকদের শিশুদের জন্য রয়েছে বেশ কয়েকটি ডে কেয়ার সেন্টার। এ সকল ডে কেয়ার সেন্টারে আছে দক্ষ সুপারভাইজার ও প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ার গিভার বা যত্নকারী মা, যারা শিশুদের সঠিক যত্ন নিশ্চিত করতে সহায়তা দেন। পাশাপাশি সব সময়ের জন্য রয়েছেন একজন কোয়ালিফাইড ডাক্তার, যিনি এই শিশু দিবা যত্ন কেন্দ্রের বাচ্চাদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। ফলে মায়েরা কর্মস্থলে তাদের অসুস্থ শিশুদেরকে নিশ্চিতভাবে রেখে কাজ করতে পারেন। এতে করে বিশেষ প্রয়োজনের বাইরে মায়েদের ছুটি নেবার প্রয়োজন হয় না। এই গার্মেন্টসে কর্মরত মায়েরা তাদের কাজের বিরতির মাঝে এসে শিশুকে দুগ্ধ পান করিয়ে যাচ্ছেন, যা একটি শিশুর মৌলিক অধিকার এবং সুষ্ঠুভাবে বেড়ে ওঠার প্রাথমিক স্বাস্থ্যগত চাহিদা। আমি এখানে গার্মেন্টসে চাকরি করি, আমার বাচ্চা রাখার মতো কেউ নেই। এখানে 2 বার সুযোগ পাই, দিনে 2 বার আসার মতো, তারপরে দুধ খাওয়াই চলে যাই। কিন্তু খুবই খুশি আমি, কারণ বাচ্চাটাকে দেখতে পারি, কাছে থাকে। ডে কেয়ার সেন্টার যদি একটা থাকে মেয়েদের জন্য, বাচ্চা এনে, তাতে খুব সুবিধা হয়। আমি মা হিসাবে জানি যে ব্রেস্ট ফিড করা উচিত বাচ্চার স্বাস্থ্যের জন্য। শি ইজ গেটিং অ্যান অপরচুনিটি ওইটা করার। ওষুধ হয়তো বা অনেক সময় বাচ্চার অসুখ, হয়তো বা টাইম মতো অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে হবে, ওটা খাওয়াতে পারছে। ওভারঅল আমি দেখেছি আমার ইয়েতে যে প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, সিনসিয়ারিটিটা বাড়ছে, ওদের কোনো পিছরান থাকছে না। মাদের অফিস নাই, অফিসে হয়তো ডে কেয়ার নাই বা চাইল্ড কেয়ার নাই, বাবাদের অফিসে আছে, বাবারা নিয়ে যেতে পারে। যেমন বাংলাদেশ ব্যাংকে আছে,
সো বাংলাদেশ ব্যাংকে অনেক বাবারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, তাদের বাচ্চারা তারা নিয়ে আসে। আমরা বিজিএমই থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের এই যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদেরকে কিভাবে করে তাদের সাথে এবং তাদেরকে নিয়ে কিভাবে করে আমরা ইন্ডাস্ট্রিকে আরও সামনে আগিয়ে নিয়ে যেতে পারবো। তো তার মধ্যে ধরলেন আপনার ডে কেয়ার সেন্টার একটা দিক। এখন ডে কেয়ার সেন্টার আসলে এটা আমাদের লেবার লতে আছে যে আমরা ডে কেয়ার সেন্টার প্রোভাইড করা দরকার। বাংলাদেশ শ্রম আইনে বলা হয়েছে 40 জন নারী কর্মী বা নারী শ্রমিক যার প্রতিষ্ঠানে কাজ করবে, সেটা ফ্যাক্টরি হোক বা ব্যাংক, বিমা, যে প্রতিষ্ঠানই হোক না কেন, সেখানে অবশ্যই একটি ডে কেয়ার সেন্টার থাকতে হবে। আসলে দুঃখজনকভাবে এটা সত্য যে কিছু কিছু কারখানায় আমরা দেখতে পাই যে একটা সাইনবোর্ড আছে ডে কেয়ারের, কিন্তু আসলে বাস্তবে সেখানে ডে কেয়ার দেখতে পাওয়া যায় না। সেটা শুধু আইনের বাধ্যবাধকতা পালনের জন্যই হয়তো তারা করেছেন। কোনো সময় তো বলে থাকেন যে কারখানার বাচ্চা তারা মানে কর্মীরা বা শ্রমিকরা ওখানে বাচ্চা রাখছে না। তো আমি এই ক্ষেত্রে বলে থাকি যে এখানে মোটিভেশনাল কিছু সমস্যা আমরা, তবে কিছু কিছু গার্মেন্টস প্রতিষ্ঠানেও আমরা দেখতে পাই যে সেখানে ছাদের উপরে বা অস্বাস্থ্যকর পরিবেশে ডে কেয়ার সেন্টারগুলো রেখেছে। আমার মনে হয় যে এটা বাস্তবের পক্ষে খুবই কষ্টদায়ক ব্যাপার। ভেঙে পড়লে চলবে না, আমাদের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। শোন, তোর বাচ্চাটা হয়ে গেলে তোকে এমন একটা অফিসে চাকরি ঠিক করে দেব যেখানে তোকে আর আগে সমস্যায় পড়তে হবে না। কারণ পরিবারে নারীদের অবস্থান ও মর্যাদা বৃদ্ধি করতে হলে নারীদের উপার্জন হলে একমাত্র উপায়। আমরা সব সময় কিন্তু আপনার এটাও অ্যাকনলেজ করে থাকি যে আমাদের আরএমজি সেক্টরে আপনার 2 মিলিয়ন ওয়ার্কফোর্সের মধ্যে আপনার 80% কিন্তু আপনার উইমেন ওয়ার্কার্সরা আমাদের কে এখানে আগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। মেয়েরা কাজ করলে যেটা হয়, সেই টাকাটা যেটা সে অর্জন করে সেটা কিন্তু তার পরিবারের উন্নতির জন্য ব্যবহার করা হয়। তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে, তাদেরকে ভালো খাওয়া দিচ্ছে, তার মানে অনেক রকমের কাজ, ভালো কাপড় পরাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, এগুলি। একটা মেয়ে যখন রোজগার করে তখন তার একটা মানে এম্পাওয়ারমেন্ট আসে, অথবা তার একটা বলার মতো একটা ক্ষমতাও বলা যায় যে ক্ষমতা আসে। আমরা যদি লিটারেলি অর্থে দেখি যে এম্পাওয়ারমেন্টটা, সেটা হবে যেদিন আমি ডিসিশন মেকিংয়ে আমি অংশ নেব। একটা জিনিস ছোটোখাটো ডিসিশন, যেমন আমার বাচ্চা স্কুলে যাবে কি না, মেয়ে পড়বে না ছেলে পড়বে বেশি, কাকে আমি প্রেফারেন্স দেব, সেইখানে কিন্তু মেয়েদের ডিসিশন মেকিংটা কমে যায়, বা ডিসিশন কোনো মানে কি বলবো, ওটা ওদের মতামতের কোনো ভ্যালুই দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত সে টাকা আনে না। গাজীপুর নিপুণ গার্মেন্টসের কম্পিউটার অপারেটর হিসেবে 3 বছর যাবৎ কর্মরত আছেন রহিমা বেগম। তিনি যেমন কাজে দক্ষ, তেমনি একজন সিনসিয়ার কর্মী। গত 9 মাস যাবৎ তার শিশু সন্তানটিকে এই গার্মেন্টসের শিশু দিবা যত্ন কেন্দ্রে রেখে নিশ্চিত মনে কাজ করছেন, ফলে অফিসের কাজের তৎপরতাও তেমন বৃদ্ধি পাচ্ছে। শিশুদের উপযোগী করে সুন্দর সাজসজ্জামণ্ডিত এই ডে কেয়ার সেন্টারটিতে গার্মেন্টসে কর্মরত সকল কর্মজীবী মায়েদের শিশুরা তাদের কর্মকালীন সময়ে এখানে থাকে, ফলে মায়েদের কাজের অবসরে শিশুরা তাদের সান্নিধ্য লাভ করে, যা একজন মা ও শিশু উভয়ের অধিকার। আমি তো সারাদিন পরিশ্রম করে যাই, বাসায় গেলে আমাকে কিন্তু ওর এই সুবিধার আমার ওই সময় থাকে না। এই জন্য আমার বাবু অফিসেই ভালো থাকে। এই ডে কেয়ার সেন্টার আমার জন্য খুব প্রয়োজন। অতএব দেখা যাচ্ছে যে শিশুর সঠিক বিকাশ ও পরিচর্যার জন্য শিশু দিবা যত্ন কেন্দ্রের প্রয়োজন আজ সব ধরনের কর্মস্থলে দেখা দিয়েছে। কেবলমাত্র সরকারি প্রতিষ্ঠান কিংবা গার্মেন্টস ও অন্যান্য শিল্প কারখানারই নয়, বরং আজ বিভিন্ন বেসরকারি সংস্থা বা এনজিওতেও ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেমন অ্যাসিড সার্ভাইভাল ফাউন্ডেশন, ICDDRB, এমনকি ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতেও ডে কেয়ার সেন্টার রয়েছে।
একজন পুরুষ লেবারকে 100 টাকার জায়গায় 110 টাকা দিয়ে সাহায্য করতে পারবে, কিন্তু তার ডিমান্ড ফুলফিল করবে না। প্যারালালি যদি একই পরিবার একজন মহিলাকে আপনি কাজ দেন, তাকে যদি 80 টাকাও পেমেন্ট করেন, তার ডেলি ইনকাম হবে 180 টাকা, অলমোস্ট ডবল হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তার অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার ফলে তার আর্থিক ব্যবস্থার উন্নয়ন হবে এবং দারিদ্র্য বিমোচন হবে। একজনের আয়ে সংসার চলেও না, সুতরাং এখন ফ্যামিলি কিন্তু ডিমান্ড করে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করবে। সেজন্য এখন মনে হয় মানুষের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে এবং ভবিষ্যতে নিশ্চয়ই আরও হবে। ডাক্তার আপা কি বললো? তেমন কিছুই না, ওই একই কথা। রক্তশূন্যতা, পুষ্টিকর খাবার খেতে হবে, থাক এসব কথা। তুমি কি আমার উপর রাগ করে এসব কথা বলছো? দেখো রেনু, নিজের যত্ন নিজেকেই করতে হবে। তাছাড়া আমার এই সীমিত আয়ের মধ্যে তোমাকে সব কিছু ব্যবস্থা করতে হবে। সীমিত আয়, সংসার কি আর সীমিত আয় চলে? চাকরি করতে কি আমি সাধে গিয়েছি? রেনু, আমি তো একটা মানুষ নাকি? আর তাছাড়া যে কোনো মুহূর্তে আমার হসপিটাল যেতে হতে পারে, সম্ভব হলে তৈরি থেকো। তোমার মতো পুরনো দক্ষ কর্মী এবং আরও যারা রয়েছে তাদের যাতে হারাতে না হয় এর জন্য এই অফিস তোমাদের বিশেষ বিশেষ সুবিধা দিচ্ছে। যেমন ডে কেয়ার সেন্টার, তুমি কাজের ফাঁকে ফাঁকে তোমার শিশুদেরকে দেখে আসতে পারবে। সেই সাথে তোমার বড় মেয়েটি এখানে প্রাথমিক লেখাপড়া শিখবে, খেলাধুলা করবে, সাথে রয়েছে স্বাস্থ্যগত সুবিধা। স্যার, আপনি আমাদের জন্য এত কিছু করছেন? আরে আমি কি করেছি? এটা তোমাদেরই প্রাপ্য, বলতে পারো তোমাদের চাকরিগত অধিকার। এটা সরকারই তোমাদের জন্য নির্ধারণ করেছে আর আমরা মালিকরা সেটা বাস্তবায়ন করছি। আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি তোমার মাতৃকালীন ছুটির ভাতা বাবদ 4 মাসের বেতন দিয়ে দিতে। স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। শোনো, এখন তোমার ভালো ভালো খাওয়ার সময়। ভালো না খেলে কাজ করার শক্তি কোথায় পাবে? একজন কর্মীর মেধা ও শ্রমই পারে কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন করতে। এই শুনছো? আমার শরীর অনেক খারাপ লাগছে। এখনই হসপিটালে নিয়ে যাও। আমি এখনই নিয়ে যাচ্ছি তোমাকে। মহিলারা প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে তারা একটা চিন্তা করতে থাকতো যে আফটার ডেলিভারি তারা বেকার, তাদের কোনো চাকরি নাই, কারণ বাচ্চার কারণে তারা তো চাকরি করতে পারতেছিল না। আরেকটা যেটা সুবিধা আইনে যেটা বলা আছে যে মা যখন ফিরে আসবে কাজে, তখন বাচ্চাটা কী করবে? বাচ্চাটাকে রাখার জন্য আইনে একদম স্পেসিফিক যেটা বলা আছে যে 40 জন নারী শ্রমিক কাজ করলে একটা শিশুকক্ষ অবশ্যই সেখানে থাকতে হবে, যেখানে মা বাচ্চাটাকে রাখবে এবং 2 ঘন্টা পর পর বাচ্চাকে দেখবে। তার ন্যাচারাল যে অধিকার, শিশুর যে অধিকার, সে দুগ্ধ পাওয়ার যে অধিকার, সেই অধিকারটা সে প্রতিষ্ঠিত করবে এবং ফলে যা হবে মা টেনশনে থাকবে না, মালিক আরও অনেক অনেক বেশি কাজ পাবে। একটা ডে কেয়ার সেন্টার মিনস প্রপার ভেন্টিলেশন থাকতে হবে, প্রপার লাইটিং থাকতে হবে, বাথ টয়লেট থাকতে হবে, বাচ্চাদের টেক কেয়ার করার জন্য আপনার আরও কিছু ফ্যাসিলিটি দরকার হবে, সেফটির ব্যাপার আছে। আনফরচুনেটলি অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে একটা টয়লেট পর্যন্ত নাই মেয়েদের জন্য আলাদা। হ্যাঁ, বা টাইমিংটা একটু ফ্লেক্সিবল টাইমিং যদি রাখা যায় সুবিধা হয় মেয়েদের জন্য, সেটা অনেক ক্ষেত্রে হচ্ছে না। ম্যাটারনিটি লিভ এগুলি ঠিক মতো পাচ্ছে না মেয়েরা। একটা মেয়েকে এত টাকা ইনভেস্টমেন্ট করে দেশ তাকে লেখাপড়া শিখিয়েছে, সে শুধু বাচ্চার জন্য যেতে পারছে না। আমরা যদি ওই ডে কেয়ার সেন্টারটাকে এরকম একটা রূপ দান করতে পারি যেখানে মা মনে করবে যে না, তার বাচ্চা ওখানে সেফ এবং তার বাচ্চা ওখানে কিছু শিখছে যেটা উনি থেকে করতে পারতেন, তো সেই কাজটাই যদি আমরা ওখানে করাতে পারি তাহলে কিন্তু উনি ওই চাকরিতেও আগ্রহী হবেন, তার বাচ্চাটাকে ওখানে রাখার জন্য আগ্রহী হবেন।
যদি কোনো গার্মেন্টসের শিশু দিবা যত্ন কেন্দ্র প্রতিষ্ঠার মতো পর্যাপ্ত জায়গা না থাকে, সেক্ষেত্রে সমষ্টিগতভাবে কমিউনিটি বেসড ডে কেয়ার সেন্টার তৈরির কথাও ভাবা হচ্ছে। আমি ইনভেস্টরদের সঙ্গে কথা বলেছি, তারাও আগ্রহী। তারা আমাকে নিজেরা এসে প্রস্তাব দিয়েছে যে দেখো, আমাদের এখানে যে ডে কেয়ার সেন্টারটা চালাই সেখানে আমরা সব রকম অ্যামিনিটিস দিতে পারি না। সেন্ট্রাল এক জায়গায় চালাইলে আমরা টাকা দিতাম, তাহলে তোমরা সব রকম অ্যামিনিটিস, এবং আমি এরকম সেন্ট্রালাইজ জায়গাও দিতে রাজি আছি। আমার ফ্যাক্টরিতে হয়তো আমি জায়গাটা করে দিতে পারছি না, কিন্তু আমি একটা কমিউনিটি বেসড একটা ক্র্যাশ বা ডে কেয়ার সেন্টার ডেফিনেটলি করতে পারি। এবং সেখানে আবার ধরেন একটা সম্পর্ক দরকার হয়। আমরা খুব লাকি, আমাদের আশেপাশে যারা আছেন আমরা খুব ক্লোজ ইউনিটে কাজ করি, স্পেশালি সোয়েটার সেক্টরস। কিন্তু আমার মনে হয় যে আমাদের আরেকটু উদ্যোগী হওয়া দরকার। সরকারের পক্ষ থেকে উদ্যোগী হওয়া দরকার, বিজেপির পক্ষ থেকে উদ্যোগী হওয়া দরকার, এবং যে কোনো অন্টারপ্রেনিয়রকেই উদ্যোগী হওয়া দরকার। তাহলে একটা সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা ডে কেয়ার সেন্টার হতে পারে, যেখানে একটা মা বাচ্চাকে রেখে কাজে আসলেন এবং সেই মায়ের প্রোডাক্টিভিটি ডেফিনেটলি হায়ার হবে দেন যে মাটা বাচ্চাকে তার কাছ থেকে দূরে রাখেন। এটা তো আমাদের যে কোনো ওয়ার্কিং মাদারের জন্য এটা প্রযোজ্য। আরে মিসেস রেহানা বেগম, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনার ভাবির ছেলে হয়েছে। আপনার কি ছেলে না মেয়ে? আমার মেয়ে। দুটোই মেয়ে? জি ভাই, ঠিক মতো মানুষ করতে পারলে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি বলুন? শুধু একটা চাকরি খুঁজে নিতে হবে। আরে আপনি চাকরি খুঁজবেন কেন? আপনার পোস্ট তো এখনো খালি আছে। মাঝখানে অবশ্য একজন কিছুদিন কাজ করেছে, তবে বস তার কাজ একদম পছন্দ করেনি। আপনি এক কাজ করুন, আপনি বসের সাথে দেখা করুন। আরো সুখবর আছে, আমাদের অফিসে এখন ডে কেয়ার সেন্টার খুলেছে। আপনার বাচ্চা নিয়ে আর কোনো সমস্যা নেই। চলি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসি। সুখীকে নিয়ে আসছি। জানো, আমার জন্য একটা নাম ঠিক করেছি। নাম? হ্যাঁ। কি নাম? স্বপ্ন। আমাদের সুখী আর স্বপ্ন। আমি আশা করব যে সরকারের তরফ থেকে কিন্তু আছে, আমাদের মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন্স অ্যাফেয়ার্স থেকে আবার 32টা মতো আমরা ডে কেয়ার সেন্টার রান করি, যেখানে মারা এসে বাচ্চা, বাট 32টা তো ইনাফ না। পিপল হ্যাভ বিকাম কনসিয়াস, এবং কনসিয়াসনেসটা আসতে একটু দেরি হয়েছে, বিকজ আমাদের ওয়ার্কফোর্সে কিন্তু এত মহিলা ছিল না আগে। এখন মহিলারা আসাতে মহিলাদের কি দরকার সেগুলি মাথায় আসছে। যখন থেকে ফুলকি এটা নিয়ে কথা বলতে আরম্ভ করলো, ইন্টারন্যাশনাল প্রেশার আসলো যে তারা বিক্রি করার জন্যে এটা চাইল্ড কেয়ারটা তাদের দরকার, এবং ইন্টারন্যাশনাল বায়াররাও কিন্তু তারাও একটা প্রেশারে ছিল তাদের কনজিউমার্সের জন্য। বায়ার্সরা তার জন্য প্রেশার দিয়েছে আমাদের গার্মেন্টস কোম্পানিগুলোকে। আমাদের গার্মেন্টস কোম্পানিগুলো বিক্রি করতে গেলে তাদের বিক্রি করার জন্য তাদের করতে হয়েছে চাইল্ড কেয়ার, এবং তখন আমাদের কিন্তু সরকার ফ্যাক্টরি থেকে বা আজকাল সবাই বলতেছেন যে এটা চাইল্ড কেয়ারটা একটা ফ্যাক্টরিতে হতে হবে, কমপ্লায়েন্সের অংশ। যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদেরকে কিভাবে করে তাদের সাথে এবং তাদেরকে নিয়ে কিভাবে করে আমরা ইন্ডাস্ট্রিকে আরও সামনে আগিয়ে নিয়ে যেতে পারবো। বাংলাদেশ শ্রম আইনের 307 ধারায় বলা হয়েছে এই আইনের কোনো বিধান যদি কেউ লঙ্ঘন করে, অর্থাৎ এই যে ডে কেয়ার সেন্টার রাখার যে বিধানটার কথা বলা হয়েছে, এটা যদি কেউ লঙ্ঘন করে তার জন্য 3 মাসের সাজা এবং 1000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। গভর্নমেন্টের থেকে রুল করলো, ল করলো, অর্ডিন্যান্স আনলো, এটাতে কিছু হবে না। এই সোশ্যাল মুভমেন্টটা আমাদের করতে হবে, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, এবং এই মাইন্ডসেটটা চেঞ্জ করার দায়িত্ব কিন্তু আমাদের সবারই। বাহ রেহানা, চমৎকার হয়েছে, একটিও ভুল নেই। তোমার কাজের গুণগত মান দেখে আমরা সবাই খুব খুশি। থ্যাংক ইউ স্যার। তোমার বাচ্চাদের জন্য স্বাস্থ্যসেবার কার্ড নিয়েছো তো? জানো তো এখন থেকে আমাদের অফিসে স্বাস্থ্যসেবা দেবার জন্য একজন নিয়মিত চিকিৎসক রয়েছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব স্যার? না না, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমি আসি স্যার। ও হ্যাঁ, তোমার মেয়ের নাম কি রেখেছো? স্বপ্ন। আমার স্বপ্ন সত্যি হয়েছে স্যার।
আমরা দেখতে পাচ্ছি রেহানা কর্মস্থলে স্বস্তি নিয়ে কাজ করছে। কারণ তার নবজাতক শিশুকন্যা স্বপ্ন আর সুখী দুজনেই তার অফিসের শিশু দিবা যত্ন কেন্দ্রে থাকে। কাজের বিরতিতে রেহানা তার নবজাতক শিশুটিকে দুগ্ধ পান করাতে পারেন। পাশাপাশি তার বড় মেয়ে সুখী ডে কেয়ারে খেলাধুলা সহ তার সার্বিক বিকাশের জন্য সকল ধরনের সুযোগ সুবিধাও পাচ্ছে। ফলে রেহানার কাজের উদ্যম আরও বেড়ে গেছে। রেহানার বস এখন তার কাজের উপর অনেক সন্তুষ্ট। মাস শেষে বেতন পেয়ে রেহানা তার পছন্দ মতো সংসারের অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে, যা হয়তো বা তার একান্তই নিজের মনের চাহিদা পূরণে সক্ষম হবে। আর এই সবই সম্ভব হয়েছে তার কর্মস্থলে শিশু দিবা যত্ন কেন্দ্র বা ডে কেয়ার সেন্টার স্থাপন। রাত্রিতে বিশাল আকাশে যেমন তারারা উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, তেমনি এদেশে আজকের শিশুরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। অতএব আসুন আমরা সকল কর্মস্থলে এককভাবে কিংবা সমষ্টিগতভাবে শিশু দিবা যত্ন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হই। কোনো কর্মজীবী মাকে সন্তান সম্ভাবনা কিংবা সন্তান প্রসবের পর চাকরি থেকে বিতাড়িত হতে না হয়, বরং কর্মজীবী মায়েদের শিশুরা সুস্থ ও সাবলীলভাবে বেড়ে উঠতে পারে, সেদিকেই সবাই সজাগ দৃষ্টি রাখুন। ফলশ্রুতিতে মায়েরা কর্মস্থলে তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা বিনিয়োগ করে নিশ্চিত মনে কাজ করতে পারবেন এবং অফিস কারখানার উৎপাদন দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, যা জাতীয় অর্থনৈতিক আয়কে আরও সমৃদ্ধ করে তুলবে।